সোনার বাংলা। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে সান্ধ্যকালীন শুভেচ্ছা জানিয়ে শুরু করছি অত্যন্ত প্রিয় অনুষ্ঠান আপনাদের, যে অনুষ্ঠানের নাম বৈদিক জ্যোতিষ দিশারি। বন্ধুরা সকলেই জানেন যে এই অনুষ্ঠানে আমরা কিন্তু পেয়ে যাই অধ্যাপক জ্যোতিষাচার্য শ্রী সায়ন্তন শাস্ত্রী মহাশয়কে, যিনি বৈদিক জ্যোতিষ নিয়ে রীতিমতন গবেষণা করছেন এবং যিনি প্রতিনিয়ত এটা নিয়েই গবেষণা করতে করতে একেবারে গভীর থেকে গভীরতম জায়গায় ঢুকে পড়ছেন এবং সেই জন্যই বৈদিক জ্যোতিষ নিয়ে তিনি এতটা সমৃদ্ধ এবং আমাদেরকেও ঠিক সেইভাবেই তিনি কিন্তু সমৃদ্ধ করেন কোনো না কোনো বিষয়ে। আজকে আমাদের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টা কিন্তু আমাদের জীবনের সঙ্গে ভীষণভাবে সংযুক্ত এবং একটু কান পাতলেই কিন্তু এই ধরনের সমস্যা আমরা শুনতেই পাই। সেটা হচ্ছে দাম্পত্য জীবনে তৃতীয় ব্যক্তির উপস্থিতি। এবং দাম্পত্য জীবনে যখন তৃতীয় ব্যক্তির উপস্থিতি লক্ষ্য করা যায়, তখন কিন্তু সেই দম্পতির সেই দাম্পত্য জীবন একেবারে ভেঙে টুকরো টুকরো হয়ে যায়, একেবারে নষ্ট হয়ে যায়। এবং আমার মনে হয় যে সেই দিক থেকে বিচার করলে দুটো জীবন তো নষ্ট হলেই, পাশাপাশি তিনটে জীবনে অনেক সময় কিন্তু নষ্ট হয়েই যায়। কারণ তাদের মধ্যে যদি সন্তান থাকে তাহলে সেই প্রভাব কিন্তু সন্তানের উপরও পড়ে। তো আজকে আমরা এই বিষয়টা নিয়েই আলোচনা করব যে বৈদিক জ্যোতিষ এই বিষয়ে কি বলছেন, সেই বিষয়ে আমরা আলোচনা করব। পাশাপাশি যদি আমরা সময় পাই তাহলে আমরা গোচর নিয়ে কিছুটা আলোচনা করব, কারণ গোচর শব্দটির সঙ্গে পরিচয় থাকলেও গোচর ব্যাপারটা কি এর ডিটেলসে ঢুকে আমরা একটুখানি আলোচনা করবার চেষ্টা করব। আর সাথে সাথে অবশ্যই থাকবে আপনাদের ফোন, কারণ আপনারা অবশ্যই ওনার সঙ্গে কথা বলতে ইচ্ছুক, অবশ্যই ফোন করবেন আপনারা। তার জন্য সরাসরি ফোন করুন বলে যে নাম্বারটি টিভি স্ক্রিনে যাচ্ছে সেই নাম্বারে আপনারা ফোন করবেন। আর শ্রী সায়ন্তন শাস্ত্রী মহাশয়ের সঙ্গে যারা একদম সামনে থেকে বসে কথা বলতে চান সেক্ষেত্রে অবশ্যই চেম্বারে আসতে পারেন আপনারা। সেক্ষেত্রে যোগাযোগ বলে যে নাম্বারটি যাচ্ছে সেই নাম্বারে আপনারা বুকিং করে তবেই কিন্তু আসবেন। তাহলে আসুন এই মুহূর্তে আমাদের মধ্যে আমরা স্বাগত জানাচ্ছি বিশিষ্ট বৈদিক জ্যোতিষ শ্রী সায়ন্তন শাস্ত্রী মহাশয়কে, যিনি বর্ধমান জ্যোতি দিশারি বৈদিক একাডেমির ফাউন্ডার, প্রিন্সিপাল অ্যান্ড সেক্রেটারি। আমাদের সকলের তরফ থেকে অধ্যাপক জ্যোতিষাচার্য শ্রী সায়ন্তন শাস্ত্রী মহাশয়কে জানাচ্ছি স্বাগত এবং নমস্কার। নমস্কার, আমি জ্যোতিষাচার্য শ্রী সায়ন্তন শাস্ত্রী। নমো আজকে নমো ভগবতে বাসুদেবায় নমো। আজকে যে বিষয়টা আমি তুলে ধরলাম দর্শক বন্ধুদের কাছে, বিষয়টা কিন্তু খুব ব্যাপারটা খুব বেশি পরিমাণে দেখা যাচ্ছে বর্তমান সময়ে দাঁড়িয়ে। যে বিষয়টি আজকে আমাদের আলোচনার জন্য আছে, যে বিবাহিত সম্পর্কে তৃতীয় ব্যক্তির আগমন, বা আমরা যেটাকে খুব একটু চেঞ্জেবল ভাষায় বলে থাকি এক্সটার্নাল অ্যাফিয়ারেন্স, বা শুদ্ধ বাংলায় পরক্রিয়া, এর অনেকই নাম আছে। কিন্তু আজকে আমরা যত আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি, তত আমরা এর প্রাদুর্ভাব বিশেষভাবে লক্ষ্য করতে পারছি। বর্তমান যুগে তো ভীষণভাবেই দেখা যাচ্ছে। এবার একটা জিনিস যেটা এখানে প্রথমত বলতে গেলে, একটা আগে আমাদের জানতে হবে যে হঠাৎ করে আজকে যে বেড়ে গেল, তাহলে এর জ্যোতিষীয় ব্যাখ্যাটাও কি হঠাৎ করে পরিবর্তন হয়ে গেল? খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। পরিবর্তনের অবশ্যই একটা জায়গা আছে, কারণ জ্যোতিষ কিন্তু সম্পূর্ণভাবে দাঁড়িয়ে থাকে স্থান, কাল, পাত্র, এই তিনটে জিনিসের উপর নির্ভর করে। কারণ আমরা একই সময়ে অনেক জাতক জাতিকাই জন্মগ্রহণ করে, সবারই ভাগ্য কিন্তু সবসময় সবাইকে সমানভাবে সাথ দেয় না। ঠিক। কারণ আমরা এরকম দেখি যে অনেক ক্যান্সারের রোগী যদি সঠিক চিকিৎসা করানো যায় তাহলে তিনি জীবনে বেঁচে যান। আবার এরকম আছে যে অনেক ক্যান্সারের রোগীকে আমরা কিন্তু বাঁচাতে পারি না একেবারে। তো এই বিষয়টা নিয়ে আলোচনা করতে গেলে আমরা আমাদের মাইথোলজিক্যাল যুগ সম্পর্কে সবাই জানি, যে আমরা আজকে যারা আছি আমরা তথাকথিতভাবে চতুর্থ যুগ কলি যুগে আমরা এসে
পৌঁছেছি। তাহলে আমাদের প্রথম যে যুগটি ছিল সেই যুগটির নাম ছিল সত্যযুগ, তারপরে আমরা ত্রেতা যুগকে পেয়েছি এবং তারপর আমরা দ্রাপর যুগকে পাই এবং বর্তমানে কলিযুগকে পাই। আমাদের যেরকম আমি বিগত কিছু ভিডিওতে বা গত ভিডিওতেই বোধহয় বলেছিলাম যে আমাদের জীবনে 9টা গ্রহের প্রভাব থাকলেও 9টা গ্রহ কিন্তু আমাদের রুল করে না, আমাদেরকে রুল করে একটা বা দুটো গ্রহ বা 3টে গ্রহ আমাদেরকে রুল করে। কারণ আমি আমার আজকে সুদীর্ঘ জ্যোতিষ জীবনে দেখিনি যে কারোর 9টা গ্রহই ভালো আছে আবার কারোর 9টা গ্রহই খারাপ আছে। এবার প্রত্যেকটা গ্রহের যেরকম আলাদা আলাদা তার কারকতা আছে, ভাবের আলাদা আলাদা কারকতা আছে, ঠিক তেমনি আমাদেরও এই জ্যোতিষ জীবন বা আমাদের এই জ্যোতিষ বিচার করতে গেলে স্থানপাল পাত্রকে যদি আমরা বিচার করি, সেখানে আমাদেরও একটা জিনিস যেটা সেটা হচ্ছে যুগের রুলিং প্ল্যানেটকেও বিচার করতে হবে। আজকে আপনারা প্রত্যেকে একটা জিনিস চিন্তা করে দেখুন, আমরা যত দিন যাচ্ছি তত কিন্তু ডে বাই ডে আমরা ইলেকট্রনিক্স মিডিয়ার উপর অত্যাধিকভাবে নির্ভরশীল হয়ে যাচ্ছি। একদম। এবং একটা জিনিস যেটা আমরা এখন সকালবেলায় যদি আমাদের কোনো বন্ধুর সাথে দেখা হয়, হয়তো সেদিন তার জন্মদিন আমরা জানি, কিন্তু আমরা তাকে কিন্তু কেউ সামনাসামনি শুভ জন্মদিন বা হ্যাপি বার্থডে কথাটা বলি না, আমরা কিন্তু হয় হোয়াটসঅ্যাপ বা ফেসবুক মাধ্যমেই আমরা জানাই। সোশ্যাল মিডিয়া এখন আমাদের জীবনে এত ইম্পর্টেন্ট এবং বিশেষত তো আফটার কোভিড এর প্রাদুর্ভাব অত্যাধিক হারে বৃদ্ধি পাচ্ছে। ঠিক ঠিক। তো আমাদের জীবনের সাথে যেরকম রাহু আস্তে আস্তে জড়িয়ে যাচ্ছে, ঠিক পরক্রিয়া বা তৃতীয় ব্যক্তির যে আগমন, এটার সাথেও কিন্তু রাহুর একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক আছে। আচ্ছা। কারণ হচ্ছে আমাদের জীবনে আমরা যখনই নৈতিকতার বাইরে অনৈতিকতার জায়গায় প্রবেশ করতে যাব, সেই অনৈতিকতার জায়গাতে কিন্তু রাহু হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গ্রহ। এবার তাহলে শুধুই কি রাহুর জন্য হয়? না, একদমই নয়। কারণ জ্যোতিষশাস্ত্রে কোনো কর্মই কোনো একটি নির্দিষ্ট গ্রহের কারণে হওয়া সম্ভব নয়। তাহলে এই যোগকে বিচার করতে গেলে আমাদেরকে কি কি জানতে হবে? প্রথম আমরা বিবাহ বিচার করি সপ্তম ভাব থেকে, তাহলে আগে আমাদের সপ্তম ভাবকে কোন রকম ভাবে ড্যামেজড হতে হবে। আচ্ছা। কারণ আমি যদি ড্যামেজ না হই তাহলে সেখানে কেউ এসে প্রবেশ করতে পারবে না। তাহলে সবার প্রথম আগে আমার সপ্তম ভাবকে কিন্তু ড্যামেজড হতে হবে। আচ্ছা, আমরা কি ফোন নিয়ে নেব তারপর কি আলোচনা? ঠিক আছে, কারণ আমরা একটা অত্যন্ত ভাইটাল আলোচনায় রয়েছে যে কেন দাম্পত্য জীবনে তৃতীয় ব্যক্তির উপস্থিতি একটা সুখের সংসারকে ছাড়কার করে দেয়, এর পিছনে জ্যোতিষীয় যুক্তি কি রয়েছে। আর উনি বৈদিক জ্যোতিষ স্পেশালিস্ট, উনি একজন অধ্যাপক, উনি একজন নিজে যে বাস্তব জীবনে সেখানেও তিনি প্রধান শিক্ষকের রোল প্লে করেন। সুতরাং আর ধ্যান জ্ঞান সাধনা ওনার কিন্তু বৈদিক জ্যোতিষ ঘিরে। সুতরাং ওনার কাছ থেকে যে কথাগুলো আমরা পাবো সেই কথাগুলো কিন্তু অত্যন্ত মূল্যবান হবে। আপনারা সঙ্গে থাকুন, আমরা ফোনটা নিয়ে ফিরে আসছি। কে রয়েছেন আমাদের সঙ্গে? নমস্কার। হ্যাঁ নমস্কার। বলুন, কে বলছেন? হ্যাঁ আমি অর্পণ পার বলছি কটকবাজার থেকে। আমি একটু আমার নিজের সম্বন্ধে জানি। আচ্ছা আচ্ছা, নিজের সম্বন্ধে। ঠিক আছে, ডেট অফ বার্থ? হ্যাঁ 26/10/1998। 26/10/1998। আচ্ছা, সময়টা? সকাল 8:26। সকাল 8:26। জন্মস্থান কোথায়? জন্মস্থান হচ্ছে পূর্ব বর্ধমান। সকাল 8:26। সকাল 8:26। জন্মস্থান পূর্ব বর্ধমান। পূর্ব বর্ধমানের কোথায়? এই বর্ধমান স্টেশনের কাছে। আচ্ছা আচ্ছা, আপনি কি জানেন যে আমার পাশের আসনে যিনি উপবিষ্ট রয়েছেন উনিও কিন্তু বর্ধমানের বাসিন্দা? না, আমি আজকে প্রথম দেখছি ওনার অনুষ্ঠান। ও আচ্ছা আচ্ছা, অনুষ্ঠান অবশ্যই দেখবেন প্রত্যেক শনিবার দিন ঠিক এই সময় এই চ্যানেলে। আর এই অনুষ্ঠানের যদি বিগত পর্বগুলো দেখতে হয় সেক্ষেত্রে ইউটিউবে কিন্তু শ্রী সায়ন্তন শাস্ত্রী মহাশয় বলে আপনারা সার্চ করবেন এবং আপনারা সোনার বাংলা বলে সার্চ করবেন, পেয়ে যাবেন। ঠিক আছে? ঠিক আছে, শুনে নিন। বলুন আপনার কি জানার, কি প্রশ্ন রয়েছে? আমি তোমার কেরিয়ার নিয়ে জানতে পারছি। কেরিয়ার নিয়ে জানার ছিল। আচ্ছা, আপনার ক্যারিয়ারের জায়গায় আপনি সঠিক ডিসিশন নিয়ে ফোকাস করুন। কারণ আপনার 10th হাউসে রাহু আপনার টোটাল যে ক্যারিয়ারের ব্যাপারটা আছে সে জায়গায় আপনার মাইন্ডটাকে পুরো নষ্ট করে দিচ্ছে। মানে অ্যাকচুয়ালি আপনার 10th লর্ড সে দ্বাদশে বসে আছে, সোজা কথা আপনার বাড়িতে, এবং সে নিচস্থও হয়েছে। তো আপনি কিন্তু যদি বাড়ির থেকে বাড়ির বাইরে কোনো কাজ করেন আমার মনে হয় সেটা বেটার হবে। আর
দ্বিতীয়ত আপনার 10th হাউসে রাহুও আছে। আপনি মানে সব থেকে ভালো যদি দেশের বাইরে যে কোনো কাজ করতে পারেন, কারণ আপনার ছকে কিন্তু এই চান্সটা খুব বড় রকম ভাবে আছে। এটা তো বিরাট ব্যাপার। আদারওয়াইজ আপনার ক্যারিয়ারের জায়গা কিন্তু ডিস্টারবেন্স দেবে না এমনটা কিন্তু আমি নয়। এখন মানে বর্তমানে জব করছি, তো মানে এক মুহূর্তে আপনার অ্যাকচুয়ালি দেখুন একটা জিনিস বলে দিই, আপনি জবই করুন আর ব্যবসায় করুন, আপনার কোনোটা স্থায়ী হয় না। মানে আপনার যেটা আমি দেখছি 98-এ জন্ম, মানে প্রায় আপনার 28 বছর বয়সের মধ্যে আপনি যদি প্রাইভেট জব করেন বেশ কয়েকটা জায়গা আর কি চেঞ্জ করেছেন। হ্যাঁ একবার চেঞ্জ হয়েছে আগে। একবার চেঞ্জ হয়ে গেছে কিন্তু আবারও হওয়ার চান্স। আবারও চান্স, মানে আপনি এক জায়গায় বেশি দিন। এবং সব থেকে বড় জিনিস কি, আপনার কর্মক্ষেত্রের মধ্যেই তো আপনার শত্রু লুকিয়ে আছে, মান সম্মান হানি ঘটাচ্ছে সেখানে। ও আচ্ছা আচ্ছা, এরকম ফিল করেন আপনি? আচ্ছা, এরকম করেছেন। এবং আপনার যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তারাই আপনার বড় শত্রু। আপনি যতই কাজ করুন সুনাম পান না। হ্যাঁ এরকমই হচ্ছে। তো আপনার তো একটা প্রপার গাইডলাইনের প্রয়োজন, তাই না? কারণ অ্যাস্ট্রোলজিক্যাল ওয়েতে কি করতে হবে? আপনি এখন কোথায় থাকেন বললেন? কলকাতায় থাকেন বললেন না? হ্যাঁ হ্যাঁ। তো আপনি আমাকে ফলো করবেন, আমি যেদিনকে কলকাতা আসবো আপনি আমার সাথে আমার কাছে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিতে পারেন। ঠিক আছে। আচ্ছা। আর এর মধ্যে যদি আপনি বর্ধমানে যান সেক্ষেত্রে বর্ধমান বর্ধমান তো পেয়ে পেয়েই যাবেন। বর্ধমান খাপুকুর কালনা রোড, ঠিক আছে? এখানে ওনার নিজের বাড়ি, নিজস্ব চেম্বার, ঠিক আছে? ঠিক আছে। ঠিক আছে, সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমি একটু এই প্রসঙ্গে দর্শক বন্ধুদের বলেই দিই, তারপর আমরা সেই ভাইটাল আলোচনায় ফিরবো। বর্ধমান খাপুকুর কালনা রোড বর্ধমান, এখানে কিন্তু ওনার নিজের চেম্বার রয়েছে। সুতরাং বর্ধমানবাসীদের কাছে এটা একটা দারুণ সুখবর। এছাড়াও বেহালা ম্যান্টনের সানরাইজ চেম্বার, যেটি হাটারি রেস্টুরেন্টের উল্টো দিকে জেমস লং সরণের উপরেই এই চেম্বারটি। সুতরাং এখানে আপনারা কলকাতার বন্ধুরা চলে আসতেই পাচ্ছেন। আর শিয়ালদায় আপনারা পেয়ে যাচ্ছেন অ্যাস্ট্রো পয়েন্ট, চেম্বারের নাম হচ্ছে অ্যাস্ট্রো পয়েন্ট। এখানেও আপনারা চলে আসতে পাচ্ছেন, একদম শিয়ালদা স্টেশনের কাছে। কোনো রকম কোনো অসুবিধা হবার কোনো কারণ নেই, জাস্ট আপনারা চলে আসবেন। আর বুকিং নাম্বার টিভি স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন 9126163707। এই নাম্বারে বুকিং চলছে এবং এই নাম্বারে বুকিং এর মাধ্যমে আপনারা ওনার সঙ্গে যোগাযোগ করুন। বর্ধমানবাসীরা অবশ্যই যোগাযোগ করুন। বর্ধমানে তো ওনাকে পাচ্ছেনই, আপনারা কবে পাচ্ছেন, কখন পাচ্ছেন সেটা একটুখানি ফোন করে জেনে নেবেন। আর বেহালা এবং শিয়ালদার জন্য আপনারা বুকিংটা করতে থাকুন, জাস্ট ডেটটা ওনার কাছ থেকে জেনে নেবেন আর আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে উল্লেখ করে দেব। আচ্ছা, আর কি আমরা ফোন নেব না আমরা কি আলোচনাতেই যাব? একটু আলোচনাটা আমরা করি যে এক্সট্রাম্যারিটাল যে অ্যাফেয়ার, অর্থাৎ হ্যাঁ। এবার যেটা হচ্ছে আমরা এখানেই শেষ করেছিলাম যে সবার প্রথম আমাদেরকে কিন্তু আমাদের সপ্তম ভাবকে ড্যামেজড হতে হবে। হ্যাঁ। দ্বিতীয়ত যেটা সেটা হচ্ছে যে পরে চতুর্থ ভাবকেও ক্ষতিগ্রস্ত হতে হবে, কারণ চতুর্থ ভাব ক্ষতিগ্রস্ত না হলে আমাদের পারিবারিক অশান্তির জায়গা তৈরি করবে না। এবং পারিবারিক অশান্তির জায়গা যদি তৈরি না করে, অর্থাৎ হাজবেন্ড ওয়াইফের মধ্যে যদি মতবিরোধ মনোমালিন্যতার জায়গা তৈরি না হয়, তাহলে তৃতীয় ব্যক্তি আগমন করা সম্ভব নয়। এবার আমাদের যারা আজ থেকে বহুকাল পূর্বে যখন জ্যোতিষশাস্ত্র রচনা হয়েছিল তখন এই বিবাহিত জীবনের ক্ষেত্রে দ্বিতীয় ভাবকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছিল। কেন দেওয়া হয়েছিল না, আমাদের দ্বিতীয় ভাব হচ্ছে আমাদের সপ্তম ভাবের অষ্টম ভাব, অর্থাৎ বিবাহিত জীবনের সমস্যা বা স্ত্রীর মৃত্যু, এগুলো সবই আমাদের দ্বিতীয় ভাব চিহ্নিতকরণ করে। তো এখন আমাদের এই বর্তমান সময়ে এসে ডিভোর্সটাও খুব কমন ব্যাপার হয়ে গেছে। আমাদের সেটা হচ্ছে বিবাহ বা বিবাহিত জীবনের সম্পর্কের মাধ্যমে যে তৃতীয় ব্যক্তির আগমন, এগুলো সবই স্বাভাবিক হয়ে গেছে। তো সেখানে দ্বিতীয় ভাবও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবং এক্সটার্নাল অ্যাপিয়ারেন্সে জড়াতে গেলে তার সাথে আরো যে ভাবগুলো আসতে হবে সেগুলো হচ্ছে পঞ্চম ভাবকে আসতে হবে, কারণ পঞ্চম ভাব আমাদের বৈধ এবং অবৈধ সম্পর্ককে নির্দেশ করে। আচ্ছা। অষ্টম ভাব আমাদের নির্দেশ করে সেটা হচ্ছে আনওয়ান্টেড চাহিদা বা অপ্রত্যাশিত চাহিদাকে নির্দেশ করে অষ্টম ভাব। এবং দ্বাদশ ভাব আমাদের নির্দেশ করে যার কারণে আমার ক্ষতির সাধন হতে পারে বা কোনো একটা জায়গা থেকে আমাদের বিচ্ছেদের জায়গা তৈরি হতে পারে। এগুলো কিন্তু সবটাই একটা কানেকশনের ব্যাপার। এবং তার সাথে গ্রহ হিসাবে রাহু, মঙ্গল, রবি, এই গ্রহগুলো তো চন্দ্র, শুক্র,
এই গ্রহগুলো কিন্তু বিশেষ ভূমিকা পালন করে। আমরা অনেক ক্ষেত্রেই অনেক সময় বলি যে শুক্র যদি আমাদের অষ্টম বা দ্বাদশ ভাবে অবস্থান করে তাহলেই যে তার জীবনে এক্সটার্নাল অ্যাপিয়ারেন্স আসবে, এটা এক বাক্যে বলে দেওয়া যায় না। আচ্ছা। কারণ শুক্র যেরকম দ্বাদশ ভাবে এক্সটার্নাল কিছুটা দেয় না সেটা আমি বলছি না, এক্সটার্নাল অ্যাফেয়ারেন্সের জায়গাও যেরকম তৈরি করে, তেমনি শুক্র কিন্তু দ্বাদশ ভাবে একটা খুব মানে ভালো অবস্থায় থাকলে সে কিন্তু অনেক বিলাসিতাও দেয়। কারণ শুক্র হচ্ছে আমাদের ভোগ এবং বিলাসের কারক গ্রহ, এবং আমরা যে প্রত্যেকদিন রাত্রিবেলায় নিশ্চিন্তে ঘুমোই, আরাম করে ঘুমোই, সেটা আমরা সেগুন কাঠের কাঠে ঘুমোবো না তক্তায় ঘুমোবো না লোহার কাঠে ঘুমোবো, এটাও কিন্তু আমাদের দ্বাদশ ভাবই নির্দেশ করে। তাই এখানে কিন্তু শুক্র দ্বাদশ ভাবে অনেক ক্ষেত্রে দেখা যায় কি যে বিশেষত ছেলেদের জন্মছকে শুক্র যদি 12th হাউসে থাকে এবং তার সাথে যদি সপ্তম ভাবের কানেকশন হয়, তাহলে সেক্ষেত্রে তারা হাজবেন্ড ওয়াইফ চাকরির কারণে একে অন্যের থেকে দূরে থাকতে পারে, কিন্তু তার মানেই যে সবসময় এক্সটার্নাল অ্যাপিয়ারেন্স হবে সেটা তেমন কিন্তু কিন্তু নয়। নয়। এবং আপনার কাছ থেকে যে জিনিসটা মানে ভীষণ মূল্যবান ভাবে আর কি আমাদের লাগলো, সেটা হচ্ছে যে শুধুমাত্র যে শুক্র দেখলেই মানে তাহলেই না, বুঝবো সেটা নয়। এখানে আরো অনেক ব্যাপার আছে, যেরকম একটা সপ্তম ভাবের কথা বললেন, হ্যাঁ, সপ্তম ভাবকে কিন্তু ড্যামেজ সপ্তম ভাবকে ড্যামেজ আগে হতেই হবে। এক্সটার্নাল অ্যাপিয়ারেন্স এর ক্ষেত্রে আমি যদি সবকিছু ছেড়ে দিই, সপ্তম ভাবকে এট ফার্স্ট ড্যামেজ হতেই হবে। এবং অনেক ক্ষেত্রে আমি এরকমও বেশ কিছু জন্মছক দেখেছি যেখানে পঞ্চমে কেতুও কিন্তু এটা ঘটায়। ও আচ্ছা আচ্ছা। আবার লগ্নে রাহুও ঘটায়। লগ্নে রাহু যদি শুক্রের নক্ষত্র প্রাপ্ত হয় সেক্ষেত্রেও তার কিন্তু একটা এই ধরনের যোগ, মানে একটা কি হচ্ছে শুক্র এবং রাহু সমন্বয়। শুক্র হচ্ছে আমাদের একটা রোমান্টিক প্ল্যানেট, সেক্সুয়াল প্ল্যানেট, এবং রাহু সবসময়, রাহুর কাজই হচ্ছে যে যেটা চিরাচরিত ভাবে চলে আসছে বা যেভাবে আমরা অগ্রসর হই তার বিপরীতমুখী কাজ করানো। এবং সেক্ষেত্রে তার কি হয়, তার লগ্নে কারুর রাহু থাকা মানেও সেখানে ভোগেরও একটা জায়গা তার তৈরি করে। যদি সে রাহু যেভাবে শুভই থাকুক আর অশুভই থাকুক, অশুভ থাকলে ক্ষতিগ্রস্ত হবে, শুভ থাকলে ক্ষতিগ্রস্ত হবে না, কিন্তু ভোগের জায়গাটা তো একটা জিনিস তার পরিবর্তন হয়ে যাবে না। কারণ রাহু মানেই অ্যাকচুয়ালি আমাদের যার জন্মছকে যেভাবে রাহু অবস্থান করছে তাকে সেইভাবে ভোগের তীব্রতা বৃদ্ধি করবে, সেটা লগ্নেই করুক, দ্বাদশেই করুক, একাদশেই করুক আর যাই করুক। কারণ রাহু গ্রহ মানেই হচ্ছে ভোগ, এবং রাহু এমনই একটা গ্রহ যে গ্রহটা কোনোদিনই আমরা অনেকে, হ্যাঁ রাহু আমাদেরকে অনেক দিয়ে যায় না তা নয়, রাহু না থাকলে জীবনে অনেক ক্ষেত্রে প্রাপ্তিও ঘটবে না, এটা খুব সত্য কথা। কিন্তু রাহু দিয়ে যাওয়াটা মানে রাহু কিন্তু সম্পূর্ণ দিয়ে যাবে না, আবার পরবর্তী ক্ষেত্রে কিছুটা কিন্তু কেড়েও নিয়ে যাবে। আচ্ছা আচ্ছা। তো রাহুর এটাও একটা বড় ভূমিকা আছে। ওই জন্য মানে রাহুর প্রাপ্তি, এটা পরে কখনো সময় পেলে আবার নিশ্চয়ই আলোচনা করব যে রাহুর প্রাপ্তি শনির প্রাপ্তির মধ্যে পার্থক্যটা কোথায়, রাহু আমাদেরকে কিভাবে দেয়, শনি আমাদেরকে কিভাবে দেয়। আমরা এটা নিয়ে একটা পুরো পর্বেই আলোচনা করব। কিন্তু এই মুহূর্তে আমাদের মধ্যে একজন বন্ধু রয়েছেন, অনেকক্ষণ ধরে ওয়েট করছেন, এবং পরপর আরো প্রচুর বন্ধু রয়েছেন, তাদের আমরা আজকে নিতে আর পারবো না। কে রয়েছেন আমাদের সঙ্গে? নমস্কার। হ্যাঁ নমস্কার ম্যাডাম, আমি ঝাড়গ্রাম জেলার রামগড় থেকে কথা বলছিলাম। আমার নাম হচ্ছে সৌম্যজিৎ। আমি আমার দাদা ভাই সম্পর্কে জানবো। দাদা ভাইয়ের ডেট অফ বার্থ কি? হ্যাঁ ম্যাডাম, দাদা ভাইয়ের ডেট অফ বার্থ হচ্ছে 1-2-1995। 1-2-1995। আচ্ছা, সময়টা? হ্যাঁ, সময়টা হচ্ছে ম্যাডাম সকাল 6:15। সকাল 6:15। জন্মস্থান কোথায়? ম্যাডাম ওর জন্মস্থানটা হচ্ছে বোকারো। বোকারো, আচ্ছা। ঝরিয়া। আর ওর নামটা হচ্ছে ম্যাডাম স্বর্ণদী মুখার্জি। আচ্ছা, ঝাড়খণ্ডে জন্ম। আচ্ছা, ঠিক আছে। তো ম্যাডাম আমার প্রশ্নটা হচ্ছে না, দাদা ভাই আর্ট স্ট্রিম নিয়ে পড়েছে কিন্তু সেরকম ক্যারিয়ারে স্ট্যান্ড করতে পারছে না, মানে কিছু করতে গেলে ইটের মতো বাধা রয়ে যাচ্ছে। তো যে কনসাসনেস ভাবে কোন একটা কাজে হাত দিতে যাচ্ছে কিন্তু দাদা ভাই সেই কাজটা করতে পারছে না। আচ্ছা, বুঝা যাচ্ছে। পরীক্ষা দিতে পারছে না। ঠিক আছে, এবার আপনি শুনে নিন উনি কি বলছেন। আপনার যার জন্মছক দিয়েছেন তার লগ্ন হচ্ছে মকর, রাশি হচ্ছে কুম্ভ, কুম্ভ রাশি, হ্যাঁ, এবং দশম ভাবে রাহু অবস্থান করছে। একাদশে বৃহস্পতি আছে, কিন্তু উনি ওনার কর্মের একটা জিনিস বলে দিই, যেটা খুব ভালো একটা জিনিস, যদিও দ্বাদশপতি একাদশে আছে। এখানে দুটো পয়েন্ট বলি। এক হচ্ছে ওনার হাতে টাকা পয়সা থাকে না, হ্যাঁ,
আর 2 হচ্ছে উনি না খেতে পেয়েও মরেন না। আচ্ছা, একদম মহারাজ। কিন্তু ওনার কর্মের জায়গাটা খুব ডিস্টার্ব দেবে। এই জায়গাটাকে করতে গেলে সেটা হচ্ছে ওনার যে লগ্নপতি, সেই লগ্নপতি শুক্র দ্বাদশে বসে আছে, তো মানে দশমপতি আর কি, দশমপতি শুক্র, সেও বসে আছে দ্বাদশে। যে তো সেক্ষেত্রে এটা প্রপার গাইডেন্স নিয়ে যদি রেমেডি করা হয় অবশ্যই বেটার রেজাল্ট পাওয়া যাবে। কথা বলছিলাম জানেন, মানে দাদা ভাই একটু মাথা গরম করে খেলে, একটু আলসে হয়, ভালো খেতে পছন্দ করে। মাথা গরম তো করবেই, লগ্নে রবি আছে, বাড়িতে বসে থাকে। লগ্নে রবি আছে, এমনিও উনি বেসিক্যালি কুঁড়ে, একাদশে বৃহস্পতি, উনি এমনিও কুঁড়ে। আচ্ছা, হ্যাঁ, টেনশনও করে প্রচুর। টেনশন করে, ওখানে সেকেন্ড হাউসে শনি চন্দ্র বসে আছে, সপ্তমপতি দ্বিতীয় বসে আছে। ওনার বিবাহিত জীবন, মানে বিবাহ যদি করে থাকেন, বিবাহিত জীবনও ভালো নয়, রাইট। বিবাহিত জীবনেও সমস্যা আছে। আপনি আপনারা তো ইভেন আরেকটা জিনিসও বলি, ওনার মধ্যে আরেকটা জিনিস, এটা একটু দেখে রাখবেন, ওনার মধ্যে কিন্তু এটা সুসাইড টেন্ডেন্সিও কিন্তু আছে। ও হ্যাঁ, আচ্ছা এটা তো আচ্ছা, ফিনান্সিয়াল ভাবেও করে, মানে টেনশনটা। হ্যাঁ, টেনশনটা কাটিয়ে উঠতে পারে না দাদা ভাই। এই দেখুন, উনি যে কথাটা বলেছেন সেটা কিন্তু কারণ সবসময় এই খেয়াল রাখবেন। সেকেন্ড হাউসে যেহেতু আছে এবং চন্দ্রমোহন আর ফিনান্সিয়াল কারণ ওনার হাতে তো অর্থ থাকে না, ফিনান্সিয়াল কারণেই উনি করবেন। ও আচ্ছা আচ্ছা, খুব সাবধানে কিন্তু রাখতে হবে। আমার মনে হয় ইমিডিয়েটলি একটু যোগাযোগ করা দরকার, যদি চান যে ওনার সঙ্গে যোগাযোগ করতে। দেখুন, যোগাযোগ নাম্বার টিভি স্ক্রিনে যাচ্ছে, এই নাম্বারে যোগাযোগ করুন। অনলাইনেও কিন্তু যোগাযোগ করতে পারেন। হ্যাঁ ম্যাডাম, অনলাইন ঠিক আছে, হ্যাঁ নিশ্চয়ই, সমস্ত বন্ধুদের জন্য এটা বলে দিচ্ছি যে অনলাইনের মাধ্যমে আপনারা শ্রী সায়ন্তন শাস্ত্রী মহাশয়ের সঙ্গে যোগাযোগ করুন। ঠিক আছে। হ্যাঁ, বিচারটা আপনারা কিন্তু পেয়ে যাবেন অনলাইনের মাধ্যমে, এবং প্রতিকার প্রতিবিধান যেটা লাগবে সেটা অনলাইনের মাধ্যমে বাড়িতে বসেই আপনারা কিন্তু পেয়ে যাবেন। ঠিক আছে, আমরা আজকে আর ফোন নেব না, আমাদের সময় শেষের দিকে। হ্যাঁ, এবার যেটা আমি এই ব্যাপারটা নিয়ে বলে শেষ করি, একদমই তাই। সেটা হচ্ছে যারা বিবাহিত জীবনে সমস্যা পড়ছেন বা এই ধরনের জিনিস চিন্তা ভাবনা করছেন, হয়তো ভাবছেন যে আমি যদি বাড়ির বাইরে যাই বোধহয় একটু মেন্টালি রিলিফ পাবো, তারা সবার আগে নিজেদের বিবাহিত জীবনটাকে আগে ঠিক করুন। কারণ একটা জিনিস হচ্ছে, আমি এটাও অনেককে দেখেছি যে এটা কোনো সলিউশন নয়, এটা আপনার জীবনে আরো ভয়াবহ দুর্যোগও ডেকে নিয়ে আসতে পারে। তাই যাদের জীবনে এরকম বিবাহিত জীবনে এক্সটার্নাল অ্যাফেয়ারেন্সে জড়িয়ে পড়ছেন বা এক্সটার্নাল অ্যাফেয়ারেন্স তৈরি হচ্ছে, সেই জায়গাটা থেকে নিজেদেরকে যতটা পারবেন ততটা দূরে রাখার চেষ্টা করুন এবং এর জন্য প্রপার রেমেডি করুন। নিজেদের জন্মছক বিচার করে দেখান, এবং আমার যে সমস্ত ভাই বোনেদের এখনো বিবাহ হয়নি, আমি তাদেরকেও একটা অনুরোধ করব, তারাও বিবাহের পূর্বে অবশ্যই নিজেদের যাদেরকে বিয়ে করতে চলেছ তাদের জন্মছকটা সঠিকভাবে বিচার করি অগ্রসর হও। কারণ বিবাহ এমন একটা জিনিস যেখানে একটা ভুল সিদ্ধান্ত গোটা জীবনের মানচিত্রের পরিবর্তন কিন্তু ঘটিয়ে দিতে পারে। একদমই তাই। কারণ জন্মছক এবং জটক বিচার, এটা কিন্তু জটক বিচারকে আমি আজকের দিনে খুব একটা গুরুত্ব দিই না। আচ্ছা, মানে জন্মছকটাকে জন্মছক দুজনের, কারণ একটা জিনিস হচ্ছে জটক বিচার থেকে তার জীবনে পরক্রিয়া আসবে কিনা এটা তো আমি বলতে পারবো না। আচ্ছা, জটক বিচার থেকে তার মানসিকতা তো আমি বলতে পারবো না। কিন্তু যেটা জন্মছক, যেটা আমি দুজনের জন্মছককে যদি বিচার করে আমি বলতে পারবো তাদের দুজনের পারিবারিক অবস্থানটা কি আছে, তাদের দুজনের মানসিকতাটা কিরকম, তারা আদৌ কি। কারণ একটা জিনিস হচ্ছে, আমরা বলি যে কিছু কিছু মানে কোন তরল পদার্থকে যে পাত্রে রাখা হোক সেই পাত্রের আকার ধারণ করে, এটা বাস্তবিক, কিন্তু সেই সবারই আকারটা তো দেখতে সমান হয় না। না, ঠিক তাই। জলকে গ্লাসে বা বোতলে রাখলে যতটা সুন্দর লাগে, সেই জলটাকে যদি বালতিতে রাখা হয়, কাজের জন্য বালতিতে রাখতে হয়, কিন্তু নিশ্চয়ই বালতির জলটা আমাদের পানীয় জল হিসাবে ব্যবহৃত হয় না যখন সেটা আঢাকা থাকে। ঠিক তাই। দারুণ একটা মূল্যবান আলোচনা কিন্তু আমরা শুনলাম, কিন্তু এটা আমরা পরিষ্কার বুঝতে পারলাম যে দাম্পত্য জীবনে তৃতীয় ব্যক্তির উপস্থিতি এটা এমনি এমনি হয় না। জন্মছকে জন্মছকের বাইরে কোনো কিছুই হয় না। জন্মছকেতেই লেখা থাকবে বা জন্মছকের মাধ্যমেই বোঝা যাবে যে তাদের দাম্পত্য জীবনে তৃতীয় ব্যক্তির উপস্থিতি হবে কি না হবে না। তো সুতরাং বুঝতেই পারছেন জন্মছক কতটা ইম্পর্টেন্ট। তার জন্য বলবো জন্মছকটাকে খুব সুন্দর করে বিশ্লেষণ করে নিন। প্রত্যেকের জন্মছক প্রত্যেকের থেকে আলাদা হয়, সুতরাং নিজের জন্মছকটাকে বিশ্লেষণ করানো ভীষণভাবে প্রয়োজন।
শ্রী সায়ন্তন শাস্ত্রী মহাশয় রয়েছেন। উনি কিন্তু বৈদিক জ্যোতিষ একেবারে বিশারদ, সুতরাং ওনার কাছে অবশ্যই বর্ধমানবাসীরা চলে আসুন, বেহালায় আপনারা চলে আসুন। একটা কথা আমি সবসময় বলবো, সেটা হচ্ছে জ্যোতিষ যেরকম ভাগ্য পরিবর্তন করতে পারে না, তেমন জ্যোতিষ কিন্তু আমাদের অনেক সমস্যার সমাধান করতে পারে। কারণ জ্যোতিষীরা হচ্ছে কনসালটেন্ট, একেবারে সেই কনসালটেন্সিটা খুব ইম্পর্টেন্ট। অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সি বা প্রপার গাইডলাইন, এগুলো কিন্তু ভীষণ এবং ইম্পর্টেন্ট। এখানে একটা জিনিস হচ্ছে অ্যাস্ট্রোলজিতে একটা বড় জিনিস সেটা হচ্ছে মেন্টাল কাউন্সিলিং এরও একটা ব্যাপার থাকে। তাই প্রপার অ্যাস্ট্রোলজারের গাইডলাইন্স নিন, প্রপার ভাবে নিজের লাইফকে লিড করুন, দেখুন আপনি সাকসেসও পাবেন, আপনার জীবনও আনন্দ এবং ভালো কাটবে। নমস্কার, সকলে ভালো থাকবেন। আবার আগামী শনিবার ঠিক এই সময় আপনাদের সাথে আবার দেখা হবে। অফলাইন এবং অনলাইনের বন্ধুরা অবশ্যই ওনার সঙ্গে যোগাযোগ করুন। ভালো থাকবেন আপনারা। অনেক ধন্যবাদ আপনাকে। সোনার বাংলা, আমার সোনার বাংলা। পরম পূজ্য শ্রী শ্রী সাধু বাবার বিশেষ আধ্যাত্মিক অনুষ্ঠান দেখুন সোনার বাংলা টিভি চ্যানেলে প্রতিদিন সকাল 6:55। সারদা সেবাশ্রম, খড়গপুর। মায়েদের অনুষ্ঠান শুনুন আপনাদের প্রিয় সোনার বাংলা টিভি চ্যানেলে প্রতিদিন সকাল 7:20 এবং দুপুর 12টায়। অনুষ্ঠান সবুজ পৃথিবীর সন্ধানে। উপস্থিত থাকবেন আয়ুর্বেদ বিশেষজ্ঞ স্বনামধন্য ডাক্তারবাবু ডক্টর SK সেন। যে কোনো রোগ থেকে মুক্তি পেতে চোখ রাখুন সোনার বাংলা টিভি চ্যানেলে প্রতিদিন বিকেল 5টায় এবং সন্ধে 7:45। রাজনীতি থেকে খেলা, বিনোদন থেকে অপরাধ, দুর্নীতি, জানা অজানা সব খবরে তীক্ষ্ণ নজর রাখে টার্গেট নিউজ। সাদাকে সাদা, কালোকে কালো বলাই আমাদের কাজ। কারোর চোখ রাঙানিকে ভয় করে নয়, আমরা খবর করি নির্ভীকভাবে। কারো গোলামি করি না, কারো তাবেদারিও করি না, তাই ঈশ্বর ছাড়া কাউকে ভয়ও করি না। তাই দেখতে থাকুন টার্গেট নিউজ প্রতি মঙ্গলবার রাত 10টায় সোনার বাংলা টিভি চ্যানেলে। বিখ্যাত জ্যোতিষ তান্ত্রিক শ্রী সমীর শাস্ত্রী মহাশয়ের অনুষ্ঠান আপনারা দেখুন প্রতি সোমবার বিকেল 4:30, মঙ্গলবার দুপুর 3:40, বুধবার 3:15, বৃহস্পতিবার 3:15, শুক্রবার দুপুর 2:40 এবং শনিবার দুপুর 2:50 এবং রবিবার 3:50। আগামী 26শে জুলাই রবিবার জলসাঘরের অতিথি চন্দননগর থেকে সঙ্গীত শিল্পী মালবিকা ঘোষ। গগনে তারা তোমায় কোথায় দেখেছি, কেন কোন স্বপনে পারা, তুমি কোন কাননে। জ্যোতিষ আচার্য শ্রী জগন্নাথ মুখার্জির অনুষ্ঠান আপনারা দেখুন প্রতি শনিবার দিন 3:45 এবং প্রতি বৃহস্পতিবার দিন সন্ধে 6টার সময়। বিখ্যাত জ্যোতিষ তান্ত্রিক মহন্ত শ্রী দীপ্তেশ্বরানন্দ মহারাজের অনুষ্ঠান সোনার বাংলা চ্যানেলে আপনারা দেখুন সোমবার দুপুর 2:50, মঙ্গলবার দুপুর 2টায়, বুধবার দুপুর 2টায়, বৃহস্পতিবার দুপুর 2টায়, শুক্রবার দিন 2:50, শনিবার দুপুর 2টায়, রবিবার 3:05 এবং প্রতিদিন রাত 9:10। অ্যাস্ট্রো রুমেলার অনুষ্ঠান আপনারা সোনার বাংলা চ্যানেলে দেখুন প্রতি বুধবার দিন সন্ধে 6:50, প্রতি শনিবার দিন সন্ধে 6:25 এবং সোমবার দিন আপনারা দেখুন দুপুর 3:15।
তন্ত্রসাধিকা মাতৃসাধিকা মাতা ইন্দ্রাণীর অনুষ্ঠান আপনারা দেখুন সোনার বাংলা চ্যানেলে প্রতিদিন রাত 8:45 32 বছর অভিজ্ঞতা সম্পন্ন ধন্বন্তরী বাকসিদ্ধ সিদ্ধহস্ত শ্রী গোপাল শাস্ত্রীজি। তার অনুষ্ঠান সরাসরি ফোন ইন লাইভ দেখুন প্রতি শুক্রবার ঠিক বেলা 3:30 আপনাদের প্রিয় সোনার বাংলা টিভি চ্যানেলে। বিখ্যাত জ্যোতিষ ব্যক্তিত্ব শ্রী সন্দীপ চক্রবর্তী মহাশয়